আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। কিন্তু এখনও তো তোমার উপর আমার পুরো অধিকার আছে। মানে শুধু কোলে তোলা, শরীরে হাত দেওয়া ছাড়াও আরও অনেক কিছুই করার অধিকার আছে। সুমু ভ্রু কুঁচকে তাকালো শেহরাজের দিকে। শেহরাজের মুখে তখনও দুষ্টু হাসি, কিন্তু আজ এই হাসিতে ঘায়েল হবে না সুমু। সে একটু উচ্চস্বরে বলল, বিয়েটা তো আপনি নিজের ইচ্ছে থেকে করেও মেনে নেননি, তাহলে কিসের অধিকার? আর আপনার না ভালোবাসার মানুষ আছে, তাহলে এগুলো কি তাকে ঠকানো হচ্ছে না? হুম, হচ্ছে না, কারণ আমি আমার বিয়ে করা বউকে কোলে নিয়েছি। আর এক্ষেত্রে আমার ভালোবাসার মানুষটা আমাকে অবশ্যই বুঝবে। আর রইল বিয়েটা মেনে না নিয়ে অধিকারের প্রশ্ন। তাহলে শোনো, বিয়েটা মানি আর না মানি, অধিকারটা আমার কাছে। আর তাই ভাবছি কি ভাবছেন? এই যে বিয়েটা যখন করেই ফেলেছি, অধিকারটা যখন আছেই, তাহলে বাসরটা কেন করব না? বাসরটাও করে ফেলি, কি বলো? শুধু শুধু লস কেন করব? বিয়েটার কিছু তো একটা ফায়দা হোক। মানে এসব কি বলছেন আপনি? মানে হলো, আমাদের এই কক্সবাজার যাওয়াটাকে তুমি হানিমুন হিসাবে নিতে পারো। আপনি থাকবেন? আর প্লিজ আমাকে নামান। শেহরাজ আর কোনো কথা না বলে সুমুর কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। সুমু একরাশ ভালোবাসা নিয়ে তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। মনে মনে বলল, কখনো পাওয়া হবে না, তবুও তার প্রতি এত কেন মায়া? ঘড়ি কাটায় রাত 1টা ছুঁই। শেহরাজদের কক্সবাজার পৌঁছাতে অনেকটা সময় বেশি লেগেছে। পুরো রাস্তা 3 থেকে 4 বার গাড়ি থামিয়েছে। সারওয়াজ ভিডিও শ্যুট করেছে। আয়ুব আর রাহিন মারামারি করেছে। ভালো ভালো রেস্টুরেন্টে চোখে পড়লেই খেতে চলে গেছে। তাড়াতাড়ি পৌঁছানোর খুব একটা তাড়া ছিল না ওদের। শেহরাজ সারাটা রাস্তা সুমুকে ওভাবে কোলের মধ্যে বসিয়ে এনেছে। সুমু অনেকবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারেনি। যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে, ততই শেহরাজের হাতের বাঁধন শক্ত হয়েছে। সুমু পেরে ওঠেনি শেহরাজের ওই বলিষ্ঠ হাতের সাথে। পুরো রাস্তা সকলে অনেক আনন্দ করতে করতে আসলেও সুমুর মনটা খারাপ ছিল। কখনো কখনো জোরপূর্বক হাসলেও সেই হাসি দীর্ঘমেয়াদী হয়নি। সারা রাস্তা দুষ্টুমি আর জার্নি করে সকলেই এখন ক্লান্ত। সকলে যার যার রুমে চলে গেছে। ঘোরাঘুরি কাল হবে। সুমু আসার পর থেকে কাঙ্ক্ষিত একজন মানবীকে খুঁজছে, কিন্তু শেহরাজের গতিবিধি থেকে বুঝতে পারছে না এখানে তারা ছাড়া অন্য কেউ আছে কিনা। শেহরাজ আসার পর স্যান্ডিকে নিয়ে কোথাও একটা বেরিয়েছে। 30 মিনিটের মধ্যে আবারও ফিরে এসেছে। এখন বাইরে এসে বন্ধুদের সাথে আড্ডায় মেতেছে। রিসর্টে আসার পর রুম থেকে বের হয়নি সুমু। ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়েছে। আজকাল আপন মনে অনেক বেশি কিছুই ভাবে সুমু, যে ভাবনার কোনো শেষ নেই। নিজেই নিজেকে অনেক বোকা বোকা প্রশ্ন করে আবার নিজেই নিজেকে উত্তর দিয়ে তাচ্ছিল্যের সাথে হাসে সুমু। ভাগ্যের পরিহাসের কাছে জিতে ও হেরে গেছে সুমু। যে মানুষটাকে সবসময় গোপনে ভালোবেসে এসেছে, সেই মানুষটা আজ তার স্বামী, কিন্তু তা ক্ষণিকের। সে পেয়েও হারাতে চলেছে তার খান সাহেবকে। পেয়েছিল? প্রশ্নটা নিজের মনকে নিজেই করে আফসোসের সাথে হাসল সুমু। পেয়েছিল কথা খুব হাস্যকর। সুমু তো পায়নি তার খান সাহেবকে। যদি পেত তাহলে হারানোর প্রশ্ন আসতো। যাকে পায়নি তাকে হারানোর কোনো প্রশ্নই আসে না। সুমু নিজের হাতে তার খান সাহেবকে ওই ভাগ্যবতী মেয়েটার হাতে তুলে দেবে। শেহরাজ রুমে আসলো। এসেই ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। সুমু ব্যালকনিতে ঠায় দাঁড়িয়ে রইল। একবারও পেছনে ঘুরে তাকালো না। ওয়াশরুম থেকে পানি পড়ার মৃদু শব্দ ভেসে আসছে। মিনিট 5-এর মধ্যে শেহরাজ বেরিয়ে আসলো। বেডের উপর পা ঝুলিয়ে বসে পড়ল। বউ, এই ঠান্ডার মধ্যে বাহিরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে আসো। সুমু জানে না এই বউ ডাকটার মধ্যে কি ছিল। ডাকটা কর্ণ পর্যন্ত যেতেই অদ্ভুত এক শিহরণ বয়ে গেল সুমুর শরীরের ওপর দিয়ে। অন্যরকম এক ভালো লাগা কাজ করলো সুমুর ভেতরে। আপনা আপনি ঘুরে দাঁড়ালো সুমু। ব্যালকনি থেকে এসে গিয়ে বসলো রুমের সোফার ওপর। শেহরাজ সুমুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এইসব বউটাও ডেকে তোমার আমার প্রতি মায়াটা আরও বেশি বাড়িয়ে লাভ নেই, তাই না বলো সুমু? সুমু মাথা তুলে তাকালো শেহরাজের দিকে। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনি জানেন খান সাহেব, সবকিছুর একটা শেষ সীমা থাকে। দুনিয়ার কোনো কিছুই অফুরন্ত নয়।
সবকিছু কোথাও না কোথাও গিয়ে আটকাবে। যেমন ধরেন আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে একদিন আপনার রাস্তাও একদিন ফুরিয়ে যাবে। রাস্তা কিন্তু অফুরন্ত নয়, তারও একটা শেষ আছে। তো আপনার প্রতি আমার ভালোবাসা কিংবা মায়া বলুন, সেটা যেতে যেতে এখন শেষ সীমানায় গিয়ে ঠেকেছে। সেখানে থেকে এখন আর ফিরে আসতে হলে হয়তো আবারও আমাকে সেই একই পথ পিছিয়ে হেঁটে আসতে হবে, কিন্তু আমি ফিরে আসতে চাই না। বলতে পারেন মায়ার শেষ সীমানার দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি আমি। এখন আমি অনেক ক্লান্ত। আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি, আর তাই এখন ক্লান্ত হলেও মনে একটা শান্তি আছে। আপনি দেখেন না, একজন মানুষের পাহাড়ের চূড়ায় ওঠার একটা কাঙ্ক্ষিত সীমানা থাকে, তার সেই সীমানাটা একদম পাহাড়ের চূড়ায়। অত উপরে উঠতে উঠতে মানুষ হাঁপিয়ে যায়, অনেকবার হোঁচট খায়, তবুও কিন্তু ওঠে। আর সিনেমা পর্যন্ত পৌঁছে গেলে, আর সীমানা পর্যন্ত পৌঁছে গেলে সে কি শান্তি, সে কি শক্তি, আমারও কি ঠিক সেম? শেহরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে। দুষ্টুমি করে বলল, এতই যখন ভালোবেসে তাহলে বউয়ের সব দায়িত্ব পালন করছো না কেন? সে তো এখনও আমার বউ হয়নি। তাই সে যতদিন বউ না হয় তুমি অভিনয় করে হলেও দায়িত্বটা পালন করো। আচ্ছা যাও, বউয়ের দায়িত্ব পালন করতে হবে না, কিছুদিন অভিনয় করে হলেও আমার সাথে প্রেম করো। বিয়ে করলাম, বউটার সাথে যদি কিছু করতেই না পারি তাহলে কি আমার ফলোয়ার্সরা আমাকে মেনে নিবে বলো? সুমু পুনরায় হাসল। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। বেড থেকে একটা বালিশ হাতে নিয়ে বলল, মনমরা দেহে প্রেম নামক অভিনয় আর আসবে না খান সাহেব। দেহ হত্যা মহাপাপ, তাই মন হত্যা করেছি। বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়ল সোফার ওপর। শেহরাজ শুধু তাকিয়ে রইল। আজ আর সুমুকে বেডে শোয়ার জন্য জোর করল না। রুমের লাইট অফ করে দিয়ে ল্যাপটপ নিয়ে বেডের উপর বসল। সুমু শেহরাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করল। শরীর খুব ক্লান্ত, তাই ঘুমের রাজা খুব তাড়াতাড়ি সুমুর চোখে ভর করল। শেহরাজ অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ করলো। চোখে ঘুম ভর করাতে ল্যাপটপটা বন্ধ করতে গিয়ে চোখ পড়ল সুমুর ওপর। ল্যাপটপের মৃদু আলোয় রুমের সবকিছুই আবছা আবছা দেখা যাচ্ছে। শেহরাজ বেড থেকে নেমে দাঁড়ালো, এগিয়ে গেল সুমুর কাছে। সুমুর দেহের ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে পাজা কোলে তুলে নিল সুমুকে। ঘুমের ঘরে কিছুটা নড়ে উঠল সুমু। সুমুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল শেহরাজ। তবে সুমুর ঘুমটা ভাঙল না। শেহরাজের বুকের মধ্যে মুখ গুজে গভীর ঘুমে তলিয়ে গেল। সুমুকে বিড়াল ছানার মতন গুটিয়ে ঘুমাতে দেখে আলতো হাসল শেহরাজ। বেডে নিয়ে শুয়ে ব্ল্যাঙ্কেটটা গলা পর্যন্ত জড়িয়ে দিল। সুমুর পাশে বসে কিছুক্ষণ সুমুর মাথায় হাত বুলিয়ে দিল। আলতো করে সুমুর কপালে একটা চুমু খেলো। ল্যাপটপটা হাতে নিয়ে সেন্টার টেবিলের ওপর রাখলো। নিজে গিয়ে শুয়ে পড়ল সোফার ওপর। মাথার নিচে এক হাত রেখে তাকিয়ে রইল সুমুর দিকে। কিছুক্ষণ তার প্রেয়সীকে অবলোক দেখে চোখ বন্ধ করলো। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙল সুমুর। আড়মোড়া ভেঙে উঠে বসলো। চোখ খুলে নিজেকে বেডের ওপর দেখে কিছুটা অবাক হলো সুমু। সোফার দিকে চোখ পড়তে শেহরাজকে চোখে পড়ল সুমুর। শরীরটা উন্মুক্ত, ব্ল্যাঙ্কেটটা মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। শীতের দিনেও এই লোকটাকে উন্মুক্ত শরীরে শুতে হবে কেন সুমু বুঝে পায় না। দানবের মতো বিশাল শরীরটা নিয়ে যে ওইটুখানি সোফায় শুতে কষ্ট হচ্ছে তা সুমু খুব ভালো করেই বুঝতে পারছে। বেড থেকে নেমে দাঁড়ালো সুমু, এগিয়ে গেল শেহরাজের কাছে। মেঝে থেকে ব্ল্যাঙ্কেটটা তুলে জড়িয়ে দিল শেহরাজের গায়ে। ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। জানালা থেকে পর্দা সরিয়ে রুমটাকে আলোকিত করে দিল। পেছনে ঘুরে তাকাতে দেখল শেহরাজ ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেলেছে। শেহরাজের অস্বস্তির কারণটা বুঝে সুমু চটজলদি পর্দাটা আবারও টেনে দিল। ধীর পায়ে হেঁটে পুনরায় শেহরাজের কাছে গেল। শেহরাজের সামনে দাঁড়িয়ে মেঝেতে বসলো। শেহরাজের সিল্কি চুলগুলো চোখের সামনে এসে পড়েছে। একদম বাচ্চাদের মতন দেখতে লাগছে সুমুর খান সাহেবকে। কি মিষ্টি নিষ্পাপ চেহারা তার খান সাহেবের। কত সময় গেল কে জানে। হঠাৎ শেহরাজ নড়ে চড়ে উঠল। সুমু ঝটপট উঠে দাঁড়ালো। চলে যেতে নেবে তখনই শেহরাজের কণ্ঠ ভেসে আসলো সুমুর কর্ণে। চোখ বন্ধ রাখা অবস্থায় শেহরাজ বলল, কি কি দেখলে? পা থমকে গেল সুমুর। পেছনে করে তাকালো, ভ্রু কুঁচকে বলল, মানে? চোখ মেলে তাকালো শেহরাজ। ব্ল্যাঙ্কেটটা সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল,
মানে এই যে একভাবে আমার দিকে তাকিয়েছিলে, তো বলো কি কি দেখলে এতক্ষণ আমার কিউট ফেসে? বাই এনি চান্স তুমি আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিচ্ছিলে না তো বউ? রেগে গেল সুমু। কোমরে 2 হাত রেখে বলল, সুযোগ নিচ্ছিলাম মানে? আপনি কি বোঝাতে চাইছেন? ক্লিয়ার করে বলুন। শেহরাজ 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে বলল, বোঝাতে চাইছি যে আমি এখনও পিওর ভার্জিন বউ। তুমি ঘুমের ঘোরে আমার সাথে এমন কিছু করো না যাতে আমার ভার্জিনিটি নষ্ট হয়। তোমার জন্য আমার ভার্জিনিটি নষ্ট হলে বাসর রাতে আমি আমার ভালোবাসার মানুষটাকে কি উত্তর দিব? সুমু আঙুল তাক করে শেহরাজকে কিছু বলতে গিয়েও বলল না। কথা বলার মুডটায় বিগড়ে গেছে সুমুর। এই লোকটা কাল থেকে অসভ্য মার্কা সব কথা বলছে। অবশ্য বলবে নাই বা কেন? এখন তো এখানে আবার ওনার ভালোবাসার মানুষটা এসেছে। এখন তো অলওয়েজ ওনার মুড রোমান্টিক থাকবেই। কথাগুলো মনে মনে আওড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল সুমু। শেহরাজ সুমুর যাওয়ার পানে তাকিয়ে নিঃশব্দে হাসল। ঘড়ির কাঁটায় সময় 10টা, 10:30 হবে হয়তো। রিসর্টের চারপাশটা আলোয় আলোকিত হয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগছে। রিসর্টের বারান্দায় সুমু একা দাঁড়িয়ে আছে, হাতে একটা চিরকুট, চোখে পানি। ডিনারে সকলে হালকা পাতলা কিছু খেয়েছে। সুমু বিকালে কোথাও বেরোয়নি। সকলে চারপাশটা ঘুরে দেখলেও সুমু কুম্ভকর্ণের মতন ঘুমিয়েছে। সুমুর ভাষ্যমতে সে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছে, তাই এইসব ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর শেহরাজকে রুমে দেখতে পায়নি সুমু। বেডে ছেড়ে উঠে ওয়াশরুমে যাবার সময় চোখ পড়ে সোফার উপর থাকা একটা প্যাকেটের দিকে। প্যাকেটটা হাতে নিতে যাবে তখনই একটা চিরকুট দেখতে পায়। প্যাকেটটা রেখে চিরকুটটাই আগে হাতে তুলে নেয় সুমু। চিরকুটটা খুলতেই তাতে বড় বড় করে লেখা দেখতে পায়, আমি আর রুমে আসবো না। তোমার সাথে আবার দেখা হবে রাত 12টার পর। তখন আমার পাশে আমার প্রিয়তমা থাকবে। এই প্যাকেটটার মধ্যে কিছু অর্নামেন্টস আর একটা ড্রেস আছে। আমার ভালোবাসার মানুষের সামনে তো তোমাকে একটু সেজে গুজে যেতে হবে। ওর সামনে তো তোমাকে পাগলের মতো নিতে পারি না। সারাদিন থাকো তো পাগলের মতো, তাই এগুলো দিয়ে গেলাম। এগুলো পরে 11:30-এর মধ্যে রেডি থেকো। বাহিরে গাড়িতে স্যান্ডি ওয়েট করবে তোমার জন্য। রেডি হয়ে চলে এসো। চিরকুটটা আবারও বলল সুমু। প্যাকেটটা এখনও খুলে দেখেনি সুমু। বারান্দা ছেড়ে রুমে আসলো। সোফার ওপর থেকে প্যাকেটটা হাতে তুলে নিল। প্যাকেটটা খুলতেই দেখলো একটা হোয়াইট কালারের লং গাউন। পুরো গ্রাউন্ডটাতে স্টোনের কাজ করা, সাথে ম্যাচিং অর্নামেন্টস। গ্রাউন্ডটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো সুমু। ড্রেস চেঞ্জ করে সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। শেহরাজের দেওয়া অর্নামেন্টসগুলো একে একে পরে নিল। রাত হওয়ায় চুলগুলো এক ঝুঁটি করে উঁচু করে বেঁধে নিল সুমু। সাজতে ইচ্ছে না করলেও হালকা সাজলো সুমু। নিজেকে ভালো করে একবার দেখে নিল। দেখতে সুন্দর লাগলো। এই সৌন্দর্য সুমুর কাছে আজ অপ্রয়োজনীয় মনে হয়। ঘড়িতে সময় একবার চেক করে বেরিয়ে পড়ল রুম থেকে। সমুদ্রের পাড়টা আজ অদ্ভুত সুন্দরভাবে সাজানো হয়েছে। তাজা লাল গোলাপ দিয়ে হার্ট শেপের একটা বড় আর্চ সাজানো হয়েছে। তার সামনে তাজা গোলাপের পাপড়ি বিছিয়ে রাস্তা বানানো হয়েছে। গোলাপের পাপড়ি দিয়ে বানানো রাস্তার 2 পাশে জায়গা জায়গা থেকে অল্প অল্প বালি সরিয়ে মোমবাতি বসানো হয়েছে। সমুদ্র পাড়টা কৃত্রিম আলো আর মোমবাতির আলোয় আলোকিত হয়ে গেছে। আর্চের 2 পাশে একটু দূরে দূরে আরও 2টো হার্ট বানানো হয়েছে। হাড় দুটো বালি সরিয়ে মোমবাতি দিয়ে বানানো হয়েছে। আর্চের ডান পাশের হাতটার মাঝে চেয়ার টেবিল বসিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আর্চের বাম পাশের হার্টের মাঝে বড় কিছু একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে চোখ ধাঁধানো সৌন্দর্য ফুটে উঠেছে। সুমু অবাক হয়ে তাকিয়ে সব কিছু দেখছে। স্যান্ডি তাকে গাড়ি থেকে নামিয়ে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে। বলেছে কিছুক্ষণ ওয়েট করতে। সকলে এখানেই আছে। সব কিছু এত সুন্দর করে সাজানো হলেও চারপাশে একটা কাকপক্ষীকেও দেখতে পেল না সুমু। ভয়ে হাত পা জমে যাচ্ছে তার। হঠাৎ সুমু খেয়াল করলো একটি মেয়ে এগিয়ে আসছে তার দিকে। সুমু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মনের মধ্যে একটা প্রশ্ন চলছে সুমুর। এইটার কি তার খান সাহেবের ভালোবাসার মানুষ? মেয়ে একদম সুমুর নিকটে চলে এসেছে। মেয়েটার ঠোঁটে লেগে আছে মুচকি হাসি, হাতে তাজা লাল গোলাপ। হঠাৎ মেয়েটা সুমুকে ভুল প্রমাণিত করে সুমুর হাতে গোলাপটি দিয়ে অন্ধকারে তলিয়ে। সুমু মেয়েটা যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে আরেকটি মেয়ে এসে সুমুর সামনে দাঁড়ালো। সুমু কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি গোলাপ সুমুর হাতে দিয়ে চলে গেল। সুমু শুধু বোকার মতন তাকিয়ে রইল। একইভাবে আরও একটা মেয়ে সামনে আসতেই সুমু আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করল, কারা আপনারা?
আর এইভাবে আমাকে গোলাপ দিচ্ছেন কেন? মেয়েটি কোনো উত্তর না দিয়ে গোলাপটি হাতে দিয়ে চলে গেল। একইভাবে মোট 10টি মেয়ে এসে 10টি ফুল দিয়ে গেল। সকলকে সুমু একই প্রশ্ন করেছে, তবে কেউ কোনো উত্তর দেয়নি। ওদের দেখে মনে হচ্ছিল ওরা যেন রোবট। সুমু আর থাকতে না পেরে পা বাড়ালো মেয়েগুলো যাওয়ার দিকে। তখনই কিছু বাইক এসে ঘিরে ধরলো সুমুকে। ভয়টা আবারও ফিরে এলো সুমুর। বাইকগুলো সুমুর চারপাশ দিয়ে গোল গোল ঘুরছে। সকলের পরনে রাইডিং কস্টিউম, মাথায় হেলমেট। সুমু ভয় পেলেও নিজের ভয়টা প্রকাশ করলো না বাহিরে। কোনো প্রশ্ন না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সুমু প্রস্তুত হলো পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার। হঠাৎ একটা ধোঁয়া এসে চোখের সামনে সবকিছু অন্ধকার করে দিল। হাত দিয়ে চোখ ঢেকে ফেলল সুমু। ততক্ষণে বাইকারগুলো বাইক থামিয়ে ফেলেছে। কিন্তু অদ্ভুতভাবে এই ধোঁয়ায় সুমুর কোনো সমস্যা হলো না। চোখ থেকে হাত সরালো সুমু। ধোঁয়াটা আস্তে আস্তে পরিষ্কার হতেই সুমু দেখল ধোঁয়ার মধ্যে দিয়ে কেউ একজন এগিয়ে আসছে সুমুর দিকে। পরনে সাদা ব্লেজার, পায়ে স্নিকার্স, হাতে ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস, চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। কিন্তু ধোঁয়ার ফলে মুখটা অস্পষ্ট। তবে সুমুর চিনতে অসুবিধা হলো না মানবটিকে। মানবটি এসে সুমুর পাশে দাঁড়ালো। সুমু অপলক তাকিয়ে রইল মানবটির দিকে। মুখ খুলে কিছু বলতে নেবে তখনই মানবটি সুমুর ঠোঁটে নিজের আঙুল চেপে ধরে সুমুকে থামিয়ে দিল। সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আমার ভালোবাসার মানুষটিকে দেখার জন্য তোমাকে আরও একটু কষ্ট করতে হবে। সামিয়া এসে শেহরাজের হাতে একটা লাল কাপড় দিয়ে চলে গেল। সামিয়াকে দেখে সুমু কিছু বলতে নিলেই বলতে দিল না শেহরাজ। সুমু তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ কাপড়টা দিয়ে সুমুর চোখ বেঁধে দিল। সুমু আর কিছু বলল না, চুপচাপ তার খান সাহেবের কাজকর্ম দেখতে লাগলো। আচমকায় শেহরাজ সুমুকে পাজা করে তুলে নিল। এই পর্যায়ে সে সুমু মুখ খুলল। কি করছেন খান সাহেব? আমি জানি আমাকে আপনি কোলে তুলে নিয়েছেন, প্লিজ নামান। এখানে আপনার ভালোবাসার মানুষটি আছে, হয়তো সে দেখলে কি ভাববে? প্লিজ নামান বলছি। আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি করতে চাইছেন। প্লিজ এইসব বন্ধ করুন আর আমাকে নামান। শেহরাজ সুমুর কোনো প্রশ্নের উত্তর দিল না। সুমুকে কোলে করেই নিয়ে গেল আর্চের বাম পাশের হাটের মধ্যে। সাদা কাপড় দিয়ে ঢাকা জিনিসটার সামনে দাঁড় করিয়ে নামিয়ে দিল সুমুকে কোল থেকে। সুমু চোখ খুলতে নিলে চোখ খুলতে দিল না শেহরাজ। সুমুকে চোখ বন্ধ অবস্থায় দাঁড় করিয়ে রেখে সাদা কাপড়টা টান দিয়ে নামিয়ে ফেলল। গিয়ে দাঁড়ালো আবারও সুমুর পাশে। সুমু চোখের ওপর থেকে কাপড়টা খুলে দিল। সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি দেখতে চেয়েছিলে না আমার ভালোবাসার মানুষটিকে? এখন চোখ খুলে দেখো, সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। দেখো তো আমাদের দুজনকে পাশাপাশি কেমন মানিয়েছে। আস্তে আস্তে চোখ মেলে তাকালো সুমু। চোখের সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটিকে দেখে অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল সুমু। চোখের সামনে দেখা জিনিসটাকে সত্যি মনে হচ্ছে না সুমুর। এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছে না সুমু। তার চোখের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটি আয়না, যার ভেতরে নিজের আর তার খান সাহেবের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে সুমু। শেহরাজের ঠোঁটে হাসি লেগে আছে। সুমু কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। শেহরাজ আয়নার মধ্যে সুমুর দিকে তাকিয়ে বলল, কি মহারানী, হিংসা হচ্ছে? সুমু ভ্রু কুঁচকে ফেলল। শেহরাজ তা দেখে ঠোঁট টিপে হেসে বলল, হচ্ছে জানি, হবেই তো। আমার ভালোবাসার মানুষটা এত সুন্দর যে আকাশের চাঁদটাও তাকে দেখে হিংসা করবে। সেখানে তুমি তো সামান্য একজন নারী। আচ্ছা তুমিই বলো, নিঃসন্দেহে কি আমার ভালোবাসার মানুষটা সুন্দর না? তার সৌন্দর্যের কি সত্যি কোনো তুলনা হয়? আমার সাথে কি তাকে মানায়নি? নিঃসন্দেহে কি আমি একজন ভাগ্যবান পুরুষ না? তার মতো করে কি গোটা দুনিয়ার কোনো নারী আমাকে ভালোবাসতে পারবে? বলো সুমু, তোমার মতামত কি? সুমু আয়না থেকে চোখ সরিয়ে তাকালো শেহরাজের দিকে। চোখ দুটো ছলছল করছে সুমুর। দু পা উঁচু করে জোরে জাপটে ধরল শেহরাজের গলা। হু হু করে কেঁদে উঠল সুমু। শেহরাজ সুমুর কোমর জাপটে ধরে আরও একটু উঁচু করে ফেলল সুমুকে। সুমু কেঁদেই চলেছে। কান্নার ফলে গলা দিয়ে কথা বেরোচ্ছে না সুমুর। হঠাৎ শেহরাজের গলা ছেড়ে দিল সুমু। শেহরাজ সুমুকে নিচে নামিয়ে দিল। কাঁদতে কাঁদতে শেহরাজের পায়ের সামনে বালির ওপর বসে পড়ল সে। শেহরাজের দু পা ধরে জোরে চিৎকার করে কাঁদছে সুমু। এই কান্না কিসের কান্না জানে না সুমু। এক বুক ভরা কষ্ট শেষে মানুষ যখন কষ্টের কারণটা বিনিময়ে আনন্দ খুঁজে পায়, সব আশা শেষ হয়ে যাবার শেষ সময় এসে যখন একটা মানুষ এক বিন্দু আশা নতুন করে দেখতে পায়, তখন হয়তো মানুষ খুশিতে বাচ্চাদের মতন এইভাবেই কাঁদে। এই কান্না মাধ্যমে হয়তো
সব কষ্ট আর আনন্দ একসাথে একত্রে বের হয়। শেহরাজ সুমুকে টেনে দাঁড় করালো। সুমুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আজকের পর তুমি আর কাঁদবে না সুমু। তবু যদি কাঁদতে হয় শুধু আমার জন্য কাঁদবে, আমার বুকের মধ্যে। এর বাহিরে তোমার জন্য কান্না নিষিদ্ধ সুমু। তোমার চোখের পানি আর ঠোঁটের হাসি কারণ শুধুমাত্র আমি হব, আর কেউ না। হঠাৎ রাহিনরা সকলে হাততালি দিয়ে উঠল। আয়ুব সিটি মারল। সুমু লজ্জা পেয়ে শেহরাজের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আয়ুব চিল্লিয়ে বলল, জিও এসকে জিও, ফাটিয়ে দিয়েছিস তুই। রাহিন চোখ মেরে বলল, আজকে আমি ওর ভাই হই, ও না হয় জানতো না আমরা এখানে আছি। তুই তো জানতি, একটু তো লজ্জা শরম রাখ বড় ভাইদের সামনে। সারবাজ বলল, এখানে যে আমরা আছি ভুলে গেছিস? আমি কিন্তু তোর বড় ভাই শেহরাজ। স্যান্ডি তার স্যারের অবস্থা থেকে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভালোবাসা যে একটা কঠোর মানুষকেও এতটা বদলে দিতে পারে তা আজ স্যান্ডি নিজের চোখে দেখল। সুমুর লজ্জায় গাল লাল হয়ে গেছে। ছোট বোন বড় ভাইদের সামনে কেমন একটা পরিস্থিতি পড়ল সে। শেহরাজ বন্ধুদের কথার পাল্টা উত্তর না দিয়ে বরং সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখে ঠোঁট টিপে হাসছে। লজ্জা পেলে নাকি নারীর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। শেহরাজও দেখছে তার প্রেয়সীর সৌন্দর্য। হঠাৎ শেহরাজ সুমুর হাত ধরে সুমুকে নিয়ে গেল সমুদ্রের একদম পারে। সুমু তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজ চোখ দিয়ে ইশারা করে আঙুল তাক করে সুমুকের সামনের আকাশের দিকে তাকাতে বলল। শেহরাজের হাতের ইশারা বরাবর সুমু তাকালো আকাশের দিকে। আকাশে ফায়ার ওয়ার্কস ভেসে উঠেছে, তাতে বড় বড় করে লেখা, আই লাভ ইউ সুমু। সুমুর চোখ দুটো জলজল করছে। শেহরাজ সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি সুমু। সুমু তাকালো তার খান সাহেবের দিকে। আজ শুধু সুমুর অবাক হওয়ার দিন। মুখ ফুটে কিছু বলতে নিলেই শেহরাজ আবারও চুপ করিয়ে দিল সুমুকে। হাত ধরে আবারও নিয়ে গেল গোলাপের পাপড়ির রাস্তার সামনে। চোখ দিয়ে ইশারা করলো সুমুকে পা বাড়ানোর জন্য। সুমু শেহরাজের হাতটা জোরে চেপে ধরল। শেহরাজ বুঝতে পারল সুমুর ইচ্ছে। দুজনে একসাথে পা বাড়ালো। অমিত এসে একটা লাল গোলাপের বুকে দিল শেহরাজের হাতে। শেহরাজ বুকেটা হাতে নিল। অমিত সুমুর হাতের ফুলগুলো নিয়ে চলে গেল। শেহরাজ কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে গোলাপ ফুলের বুকে নিয়ে সুমুর সামনে হাঁটু গেড়ে বসলো। ফুলের বুকেটা সুমুর সামনে বাড়িয়ে দিয়ে বলল, ব্যাচেলর পার্টির রাতে তোমার সাথে যখন আমার প্রথম দেহের সংস্পর্শ হলো, সেদিন তোমার ছোঁয়াতে আমি অন্যরকম কিছু অনুভব করেছিলাম। নিজের ওই অনুভূতিটাকে মিথ্যে প্রমাণ করতে এরপর আস্তে আস্তে আরও অনেকবার তোমাকে ছুঁয়েছি আমি। তখনও সেম ফিলিংসগুলো হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এগুলো কেমন ফিলিংস। বারবার নিজের মনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতাম আমি। কিছুতেই আমার মনের কথাগুলোকে মেনে নিতে পারছিলাম না আমি। আস্তে আস্তে মনের কথাগুলোকে মেনে নিতে শুরু করলাম। তারপরও কোথাও একটা কিন্তু থেকেই গেল। বাট যেদিন এই কক্সবাজারের সমুদ্রের পানিতে তোমাকে তলিয়ে যেতে দেখছিলাম, সেদিন কেন যেন মনে হচ্ছিল তোমার খুব কাছের কেউ আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যাকে ছাড়া আর নিজেকে ভাবা সম্ভব না। নিজেকে ভালো রাখতে হলেও অন্তত তাকে একান্তই নিজের করে রাখতে হয়। তুমি জানো সুমু, সেদিন আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল। শেহরাজ খান কোনোদিনও কাউকে হারানোর ভয় পায়নি, কিন্তু সেদিন পেয়েছিল। আমার তোমাকে চাই সুমু, নিজেকে ভালো রাখার জন্য হলেও চাই। তুমি কি সারা জীবনের জন্য পুরো তুমিটাকে আমার নামে লিখে দিবে? সুমু হাত বাড়িয়ে ফুলের বুকে টানিল। আনন্দে আজ সুমু ট্রমার মধ্যে চলে গেছে, যার ফলে কথা বলতে ভুলে গেছে। শেহরাজ বসে থাকা অবস্থায় পকেট থেকে একটা বক্স বের করলো। বক্স থেকে একটা ডায়মন্ড রিং বের করে বক্সটা আবারও পকেটে রেখে দিল। শেহরাজ নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিল সুমুর দিকে। সুমু একটু সময় নিয়ে নিজের বাঁ হাতটা শেহরাজ হাতের ওপর রাখলো। শেহরাজ খুব যত্ন সহকারে রিংটা সুমুর বাঁ হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল। সুমুর হাতের ওপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। রাহিন, আয়ুব, সারবাজ আর নিহাল পার্টি প্রপার ফাটালো। বাকি সকলে একসাথে হাততালি দিয়ে সিটি মারল। শেহরাজ উঠে দাঁড়ালো সুমুর সামনে। সুমু আবারও দিক বিদিক লজ্জা শরম সব ভুলে জড়িয়ে ধরল শেহরাজকে। এতে শেহরাজ নিজের উত্তর পেয়ে গেল। রাহিন, সামিয়ার চোখ আর আয়ুব, নাজমিনের চোখ তাদের হাত দিয়ে ঢেকে দিল। সামিয়া চুপ করে থাকলো। নাজমিন নিজের কনুই দিয়ে আয়ুবকে একটা গুঁতো মারল। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। আয়ুব চোখ ছাড়ল না নাজমিনের।
শেহরাজ সুমুকে বুক থেকে সরিয়ে আলতো করে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। পকেট থেকে বাইকের চাবি বের করে সুমুর সামনে ধরলো। ভ্রু নাচিয়ে সুমুকে কিছু বোঝালো। সুমু আলতো এসে মাথা ওপর নিচ নাড়িয়ে সম্মতি জানালো। শেহরাজ সামিয়াদের ইশারা করতেই সামিয়া আর নাজবিন এসে সুমুকে নিয়ে চলে গেল। মিনিট 20-এর মধ্যে সুমুকে চেঞ্জ করিয়ে হাজির করলো শেহরাজের সামনে। পাশেই অন্ধকারের মধ্যে আগে থেকে চেঞ্জ করার জায়গার ব্যবস্থা করিয়ে রেখেছিল শেহরাজ। সুমু চেঞ্জ করা হয়ে গেলে শেহরাজ গেল চেঞ্জ করতে। মিনিট 5-এর মধ্যে চেঞ্জ করে ফিরে আসলো শেহরাজ। দুজনেই পরনে রাইডিং কস্টিউম। রাহিন বাইক এনে সামনে রাখলো। শেহরাজ সুমুকে হেলমেট পরিয়ে দিল। নিজে গিয়ে বাইকে বসে হেলমেট পরে নিল। হাত বাড়িয়ে দিল সুমুর দিকে। শেহরাজের হাতের ওপর হাত রেখে সুমু বাইকে উঠে পড়ল। আয়ুব এসে শেহরাজকে বলল, ডিনারের ব্যবস্থা করলি, ডিনার করে যাবি না? শেহরাজ একটু নিচু কণ্ঠে আয়ুবকে বলল। ওটা তোরা করে নে, আমি এখন অন্য ডিনার করব। আয়ুব কিছু বলতে নেবে তার আগে শেহরাজ বাইক স্টার্ট দিয়ে ওই স্থান ত্যাগ করলো। বাইক চলছে ফুল স্পিডে। সুমু সাথে থাকায় শেহরাজ প্রথমে নর্মাল স্পিডে চালালেও এখন সুমুর আশকারায় ফুল স্পিডে চালাচ্ছে। সুমুর ভাষ্যমতে বাইক যদি গরুর গাড়ির স্পিডে চালাবেন তাহলে বাইক বাদ দিয়ে গরুর গাড়ি আনতেন। কথাটায় শেহরাজ হেসে ফেলেছিল। তারপর বাইকের স্পিড ফুল বাড়িয়ে দিল। সুমু দাঁড়িয়ে 2 হাত মেলে দিল। উপভোগ করতে লাগলো এমন সুন্দর মুহূর্ত। হঠাৎ কি যেন মনে করে আবারও জাপটে ধরল শেহরাজকে। আচমকায় শেহরাজ বাইক থামিয়ে দিল। সুমু কিছু বলতে নেবে তার আগে সুমুর দিকে তাকিয়ে সুমুর কোমর চেপে ধরে সুমুকে উঁচু করে নিজের দিকে ঘুরিয়ে সামনে এনে বসালো। সুমুর 2 পা শেহরাজের 2 উরুর ওপর। শেহরাজ আরও জোরে সুমুর কোমর চেপে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। সুমুর হাইট এখন শেহরাজের থেকে 2-3 ইঞ্চি বেশি হয়ে গেল। শেহরাজ যত্ন সহকারে সুমুর হেলমেটটা খুলে দিয়ে নিজেরটাও খুলে ফেলল। সুমুর দিকে নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন আমি এমন কিছু একটা করব যার জন্য তুমি নিজেকে 2 সেকেন্ডের মধ্যে প্রস্তুত করো। কথাটা বলতে দেরি হলেও সুমুর ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠের আয়ত্তে নিতে দেরি করল না শেহরাজ। কেটে গেল মিনিট খানেক। সুমু দম নেওয়ার জন্য হাঁসফাঁস করছে। শেহরাজ তবুও ছাড়ল না সুমুকে। মনে হচ্ছে অনেক দিনের পিপাসা একেবারে মিটিয়ে নিচ্ছে শেহরাজ। সুমু ছটপট আরও বেশি বাড়তেই শেহরাজ ছেড়ে দিল সুমুকে। সুমু প্রাণ ভরে জোরে জোরে নিঃশ্বাস নিল। সুমুর ওষ্ঠজোড়া রক্তের মতন লাল হয়ে গেছে। তিত্তির করে কাঁপছে সুমুর ওষ্ঠজোড়া। সুমুর অবস্থা দেখে শেহরাজ বড় করে ঢোক গিলল। ঠোঁট টিপে হেসে বলল, আরও একবার হবে নাকি সুইটহার্ট? সুমু শেহরাজের কথা শুনে 2 হাত দিয়ে নিজের ওষ্ঠ ঢেকে ফেলল। শেহরাজ জোর করে সুমুর হাত দুটো সরিয়ে দিয়ে আলতো করে চুমু খেল সুমুর ওষ্ঠে। সুমুর শেহরাজকে জড়িয়ে ধরে মুখ লুকালো শেহরাজের বুকে। শেহরাজ মুচকে এসে বাইক স্টার্ট করলো। রিসর্টে ফিরতে ফিরতে রাত 3টে বাজলো সুমুদের। রাহিনরা সকলে শুয়ে পড়েছে। রুমে ঢুকে শেহরাজ হতভম্ব হয়ে গেল। পুরো রুমটা তাজা ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। শেহরাজ খুব ভালো করেই বুঝতে পারছে এগুলো তার বন্ধুদের প্ল্যান। শেহরাজ একটু হেসে সুমুকে বলল, চলো বাসরটাও সেরে ফেলি। সুমুর লজ্জায় মরি মরি অবস্থা। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সুমু। শেহরাজ সুমুর অবস্থা দেখে বলল, চিন্তা নেই, আজ আর বাসর করব না। এমনিতেই তোমার যেই শরীর, এই শরীরে আমার গভীর ব্যাড টাচ পড়লে তুমি 1 মাসের আগে বেড ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে কি না সন্দেহ আছে। আগে তোমাকে আমার টাচের যোগ্য করব, তারপর তোমার সাথে বাসর করব। সেদিন আর কোনো ছাড় পাবে না তুমি। এখন গিয়ে চেঞ্জ করে নাও, আমার অনেক ঘুম পাচ্ছে। সুমু লজ্জায় মাথা নিচু করে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। মিনিট 10-এর মধ্যেই ফিরে এলো। শেহরাজ রুমের মধ্যে চেঞ্জ করে ফেলেছে। বেড থেকে ফুলগুলো পরিষ্কার করে ফেলেছে। সুমু বেরোতেই সুমুকে হাঁচকা টান দিয়ে বেডের ওপর ফেলল। পায়ের কাছে থাকা ব্ল্যাঙ্কেটটা দুজনের গায়ে জড়িয়ে নিল। সুমুর বুকের মধ্যে মুখ গুজে চোখ বন্ধ করলো। সুমু শেহরাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবল, এই সব কিছুই স্বপ্ন। সকালে ঘুম থেকে উঠলে হয়তো স্বপ্নটা ভেঙে যাবে। আজ ঘুমোতে চায় না সুমু। যদি স্বপ্নটা ভেঙে যায়? তারপরও চোখ দুটোকে আটকে রাখতে পারল না সুমু। আলতো করে শেহরাজের চুলের ওপর ঠোঁট ছুঁয়ে পরম আবেশে চোখ বন্ধ করলো সুমু। ভোরের আলো ফুটেছে। পাখির কিচিরমিচির আওয়াজে সুমু আধো আধো চোখ খুলে তাকালো। বেড ছেড়ে উঠতে নিয়ে শরীরের ওপর ভারী কিছু অনুভব করতেই আবারও শুয়ে পড়ল সুমু। পুরোপুরি চোখ মেলে তাকিয়ে দেখল খান সাহেব তার বুকের ওপর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। একদম গভীর ঘুমে তলিয়ে আছে শেহরাজ। ব্যাপারটা সুমুর মন ছুঁয়ে গেল। সবকিছু এখন আর স্বপ্ন না, সত্যি মনে হলো সুমুর। কাল রাতের বাইকের ঘটনা মনে পড়তেই
লজ্জায় কুকড়ে গেল সে। সমুতা নরম হাত দিয়ে শেহরাজের মাথায় বিলি কেটে দিল।